নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তারের পর নেপালে কাঠমান্ডু সহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ হচ্ছে এবং সংঘাত হচ্ছে, জ্বালাও পোড়াও চলছে। এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে, কিন্তু কি অদ্ভুত ঘটনা দেখেন, মাত্র কদিন আগে, 6 মাস আগে সেখানে একটা গণঅভ্যুত্থান হলো। গণঅভ্যুত্থানে পতন হলো সরকারের। পতনের পর কেপি শর্মার মন্ত্রিসভার যারা সদস্য তারা পালিয়ে যাননি, তারা পাহাড়ে জঙ্গলে সরে গিয়েছিলেন, জায়গা ত্যাগ করেছিলেন, মানে আত্মগোপনে ছিলেন, কিন্তু দেশের ভিতরেই। সেই 6 মাস স্মৃতি, 76 জন নিহত হয়েছে এত বড় গণঅভ্যুত্থানের পর। সেই কেপি শর্মা ওলি নির্বাচনে অংশ নিয়েছে, 25টা আসন পেয়েছে এবং আজকে গ্রেপ্তারের পর তার পক্ষে তার নেতা কর্মী সমর্থকরা বিক্ষোভও করেছে। সম্ভবত এটাই গণতন্ত্র। যারা স্বৈরশাসক হয় তাদেরও কিন্তু সমর্থক থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটটা একদমই ভিন্ন, যদি বারবার আমি মেলাই এই কারণে যে কাছাকাছি সময় 2টা গণঅভ্যুত্থান হয়েছে, সরকারের পতন ঘটেছে। বাংলাদেশেরটা ব্যাপক ছিল এবং বাংলাদেশে পরাজিত যে আওয়ামী লীগ তারা নির্বাচনে অংশ নিতে পারেনি। দলের প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশেও থাকতে পারেননি, তিনি পালিয়ে গিয়েছিলেন ভারতে এবং এখন নয়াদিল্লিতে অবস্থান করছেন। শেখ হাসিনার পাশাপাশি অন্যান্য সবাই পলাতক, শীর্ষ নেতারা, কয়েকজন হাতে গোনা কয়েকজন নেতা গ্রেপ্তার এবং তাদের বিচার চলছে। এখানে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নেপালের দুজনকে আটক করা হয়েছে এবং তাকে ভোরবেলায়, শনিবার ভোরবেলায় তার বাসভবন থেকে গ্রেপ্তার পর হেফাজতে নেয় পুলিশ। তবে গ্রেপ্তারের পরপরই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে 74 বছর বয়সী এই নেতাকে ক্লিনিকে ভর্তি করা হয়। আর বিভিন্ন জায়গায় জায়গায় তখন বিক্ষোভ শুরু হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদেই এই দেশ জুড়ে গণবিক্ষোভ শুরু হয়। দুর্নীতি এবং অর্থনৈতিক সংকটের ক্ষোভ থেকেই এই আন্দোলন তীব্র আকার ধারণ করছিল। নেপালে ব্যাপক বেকারত্ব এবং এক ধরনের দারিদ্র স্তরে অধিকাংশ মানুষ। সেই সময় 76 জন মারা গিয়েছিল, যাদের অধিকাংশই আন্দোলনকারী। তো বিক্ষোভ দমনে সরকারি ভূমিকা তদন্তে গঠিত একটি প্যানেল সাবেক প্রধানমন্ত্রী ওলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বিরুদ্ধে ফৌজদারি অবহেলার অভিযোগে বিচারের সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতে আজ শনিবার ওলির পাশাপাশি রমেশ লেখককেও গ্রেপ্তার করা হয়েছে। সবই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বা আইনি প্রক্রিয়ায়। আবার দেখেন, পরাজিত শক্তি নির্বাচনে অংশ নিয়েছে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, আবার তাদের সমর্থকরা খুব বিক্ষোভ করেছে, পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। কাঠমান্ডু পুলিশের মুখপাত্র ওম অধিকারী বলেছে, আইন অনুযায়ী গ্রেপ্তারি প্রক্রিয়া শুরু হয়েছে, তবে অলির বয়স এবং তার 2বার কিডনি প্রতিস্থাপনের ইতিহাস বিবেচনায় তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। নেপালে এই নাটকীয় গ্রেপ্তারের ঘটনাটি এমন এক সময় ঘটল যখন মাত্র একদিন আগে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন 35 বছর বয়সী র্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বারেন শাহ। এখনো পর্যন্ত আনুষ্ঠানিক অভিযুক্ত হননি। তো এটাই যেটা বিউটি, এটা একটা গণতন্ত্রের, যে পরাজিত পক্ষরা যারা ক্ষমতাচ্যুত হয়, গণঅভ্যুত্থানে হয়, তাদেরও কিছু সমর্থক থাকে, তাদেরও একটা অবস্থান মানুষের মাঝে থাকে, নির্বাচনে অংশ নিতে পারে এবং তাদেরকে গ্রেপ্তারও হয়, তাদের সমর্থকরা আন্দোলনও করে। এইভাবেই সম্ভবত গণতন্ত্র যাত্রা করে। আমাদের গণতন্ত্রটা হচ্ছে নিশ্চিহ্নকরণ গণতন্ত্র। কোনো একটা পক্ষ থাকবে, অন্য পক্ষ থাকতে পারবে না। শেখ হাসিনা চালু করেছিলেন এটা, যে অন্য পক্ষকে আইনি প্রক্রিয়ায় কৌশলে আস্তে আস্তে নিশ্চিহ্ন করো, ক্ষমতায় যেভাবেই থাকতে হবে। এখন আবার ক্ষমতায় যারা আছে, এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা আর এই ঝুঁকিটা নেয়নি। তারা পুরো পরাজিত যে দল বা পতনে মুখে পড়েছিল যে আওয়ামী লীগ, তাদেরকে নিষিদ্ধ করেছে, তাদের প্রধান দেশ ত্যাগ করেছে, দেশ থেকে বাধ্য হয়েছে, আবার তারা নির্বাচনে অংশ নিতে পারেনি। ফলে আওয়ামী লীগ পরাজিত পক্ষ হলেও
তাদের জনসমর্থন আছে কিনা, কতটা গভীরে, সেটা কিন্তু পরিমাপ করার কোনো উপায় নেই। ফলে বাংলাদেশের এই গণতান্ত্রিক যেই অবস্থানটা, সেই অবস্থানটা যদি নেপালের সাথে তুলনা করেন তাহলে আসলে মিল পাওয়া যাবে না। এখন এই নেপালের যে অবস্থানটা, সেটা কি গণতান্ত্রিক, না আমাদের অবস্থানটা গণতান্ত্রিক, এইটা বিচারের ভার দর্শক আপনাদের উপর ছেড়ে দিলাম।